আলম প্রামাণিক পাবনার ঈশ্বরদীতে বসবাস করা একজন সাধারণ প্রান্তিক কৃষক। ব্যাংক থেকে মাত্র 25,000 টাকা ঋণ নিয়েছিলেন নিজের কৃষিকাজের জন্য, কিন্তু সময় মতো সেই ঋণ পরিশোধ করতে পারেননি। আর সেই অপরাধে আলম সহ মোট 12 জন কৃষককে গ্রেফতার করে পুলিশ। এই আলম নামে বাংলাদেশে আরেকটা গ্রুপ আছে, জি এস আলমের কথাই বলছি। এই আলম গ্রুপের নামে প্রায় 75,000 কোটি টাকা ঋণ খেলাপি প্রমাণ রয়েছে। তবে তারা রয়েছে একদম ধরাছোঁয়ার বাইরে। গত কয়েক দশকে ক্ষমতার পালা বদলেছে। বিএনপি, আওয়ামী লীগের মতো একাধিক রাজনৈতিক দল ক্ষমতার মসনদে বসেছে, কিন্তু দিন শেষে সকলের একটাই উদ্দেশ্য ছিল শত শত কোটি টাকা ঋণ খেলাপি মাস্টারের জন্ম দেওয়া। এই তালিকায় যেমন আছে সালমান এফ রহমান, এস আলমের নাম, তেমনি আছে মঞ্জুরুল হাসান মুন্সি আর আসলাম চৌধুরীর নামও। এস আলম গ্রুপ, বেক্সিমকো কিংবা রাইজিং গ্রুপ কোম্পানির নামগুলো ভিন্ন হলেও এদের কাজ একটাই, বাংলাদেশের মানুষের রক্ত শুষে দুবাই বা লন্ডনে সেকেন্ড হোম বানানো। আজকের ভিডিওতে তাই আমরা সেই সকল ঋণ খেলাপিদের মুখোশ উন্মোচন করব। দেখব কিভাবে এই সকল লুটেরা সুপরিকল্পিতভাবে আমার আপনার সঙ্গে প্রতারণা করে আসছে। চলুন তবে দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও টপিকটাই যেহেতু টাকা পয়সা রিলেটেড, তাই শুরুতে একটু অঙ্ক করা যাক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে দেশে বর্তমান খেলাপি ঋণ বা নন পারফর্মিং লোনের পরিমাণ প্রায় 1,56,000 কোটি টাকা। এটা জাস্ট সরকারি নথিপত্রের হিসাব। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এবং সিপিডি এর তথ্য মতে রাইট অফ করা ঋণ এবং আদালতের স্থগিতাদেশ থাকা ঋণ যোগ করলে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় 5 লক্ষ কোটি টাকা। জি ঠিকই শুনতেছেন, 5 লক্ষ কোটি টাকা। পাঁচের পর মোট 12টা শূন্য। এই 5 লাখ কোটি টাকা দিয়ে কি কি করা যেত সেটা একটু জানেন। 15টা পদ্মা সেতু, 15টা মেট্রো রেল, 50টা কর্ণফুলী টানেল কিংবা 5টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানো যেত। এই টাকা যদি দেশের 17 কোটি মানুষের মধ্যেও ভাগ করে দেওয়া হতো, তাহলে আপনার সদ্যজাত বাবুটার পকেটেও 30,000 টাকা থাকতো। তবে আফসোস বলি আর লজ্জার বলি, এই বিশাল অঙ্কের টাকার সিংহভাগই গেছে গুটি কয়েক রাঘব বোয়ালের পেটে। সিপিডির করা অনুসন্ধানে দেখা গেছে শুধুমাত্র 5-6টি বড় গ্রুপই ব্যাংকিং খাতে প্রায় 30% টাকা নিয়ন্ত্রণ করছে। কিন্তু এটা ঠিক কিভাবে হয়ে থাকে? একটা ব্যাংক লুটের প্রথম ধাপ হলো এর মালিকানা বা ম্যানেজিং বোর্ড দখল করা। শুরুতেই নজর দেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত দল এস আলম গ্রুপের দিকে। 2017 সালে নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামী ব্যাংকের মালিকানা নিজেদের করে নেয় এস আলম গ্রুপ। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় লুটপাট। ব্যাংকিং আইনে সিঙ্গেল ব্রড এক্সপোজার লিমিট বলে একটা নিয়ম আছে, অর্থাৎ একটি ব্যাংক কোনো একটি গ্রুপকে তার মূলধনের 25%-এর বেশি ঋণ দিতে পারে না। কিন্তু এস আলম গ্রুপ একা ইসলামী ব্যাংক থেকে বের করে নিয়েছে প্রায় 75,000 কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের 1/3-এরও বেশি। নিজেদের কোম্পানির নামে লিমিট শেষ হয়ে গেলে তারা আশ্রয় নেয় আরেক দ্রুত পরিকল্পনা। বিভিন্ন ছোটখাটো কোম্পানির নামে ইস্যু করা হয় হাজার হাজার কোটি টাকার লোন। কোনো কোম্পানির অফিসের ঠিকানায় গিয়ে দেখা গেছে সেখানে হয়তো কোনো মুদি দোকান বা ভাঙা টিনের ঘর রয়েছে। আরেকটা মেকানিজম হলো ওভার ভ্যালুয়েশন। ধরুন গুলশানের 1 কাঠা জমির দাম 5 কোটি টাকা, কিন্তু ব্যাংকের অসাধু কর্মকর্তাদের ঘুষ দিয়ে সেই জমির দাম দেখানো হয় 50 কোটি টাকা। এই ভুয়া ভ্যালুয়েশন দেখিয়ে ব্যাংক থেকে টাকা বের করা হয়। টাকা না দিলে ব্যাংক জমি বিক্রি করলে আসল টাকার 10 ভাগও পায় না। এভাবে দিনের পর দিন স্টেপ বাই স্টেপে পরিকল্পিতভাবে আমাদের রক্ত শুষে খাওয়া হয়েছে। ক্ষমতার পালা বদলে বদলে যায় লুটের ধরন। আপনি যদি 2026-এর 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের হলফনামা দেখেন, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। 13দশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির হেভিওয়েট নেতা মঞ্জুরুল হাসান মুন্সি। তবে অনুসন্ধানে দেখা যায় এই ব্যক্তি প্রায় কয়েক হাজার কোটি টাকা ঋণ খেলাপি। মঞ্জুরুল হাসান মুন্সি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স মুন্সি ফ্লাওয়ার মিলস লিমিটেডের নামে সাউথ ইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে বিশাল অঙ্কের ঋণ নেন। দীর্ঘদিন ধরে তিনি এই ঋণের কিস্তি শোধ করেননি। সুদ আসলে এই ঋণের পরিমাণ দাঁড়ায় কয়েকশো কোটি টাকা। ব্যাংক বারবার নোটিশ দিলেও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তা উপেক্ষা করেন। 2026 সালের মতো 2018 সালের জাতীয় নির্বাচনেও তিনি অংশগ্রহণ করতে পারেননি এই ঋণ খেলাপির জন্য। একই ধরনের ঘটনা ঘটিয়েছেন বিএনপির আরেক নেতা আসলাম চৌধুরী এবং তার রাইজিং গ্রুপ। এবি ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম কেন্দ্রিক এই গ্রুপটির বিরুদ্ধে ভুয়া এলসি খুলে ব্যাংকের টাকা সরানোর অভিযোগও রয়েছে। এদিকে বিএনপি সরকার ক্ষমতায় এসে গত ডিসেম্বরে মোহাম্মদ মুস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগ দেন। মোহাম্মদ মুস্তাকুর রহমানের প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেডের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে রয়েছে প্রায় 100 কোটি টাকার ঋণ। দিন শেষে ক্ষমতার পালাবদল হয়, শুধু সরকার বদলায় কিন্তু লুটের ধরন বদলায় না।
আপনি হয়তো জানেন বাংলাদেশে একটা কেন্দ্রীয় ব্যাংক আছে যার নাম বাংলাদেশ ব্যাংক। সরকারি এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দায়িত্ব ছিল জনগণের আমানত পাহারা দেওয়া, কিন্তু বিগত 15 বছরে তারা যা করেছে তাকে রীতিমতো আপনি জঘন্য নামক শব্দে বিশেষায়িত করতে পারবেন। বিগত ফ্যাসিস্ট রেজিমে বাংলাদেশ ব্যাংক লুটেরাদের জন্য রেগুলেটরি ফরবিয়ারেন্স বা বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। 2019 সালে মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে 10 বছরের জন্য ঋণ রিশিডিউল করার সুযোগ দেওয়া হয়, যা কিনা ঋণ খেলাপিদের খেলার মাঠকে আরো বড় করে তোলে। সাবেক গভর্নর ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদারের সময় এমন সব অদ্ভুত সার্কুলার জারি করা হয়েছিল যা সরাসরি এস আলম বা বেক্সিমকোকে সুবিধা দিয়েছে। ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে এক পরিবার থেকে 4 জন পরিচালক থাকার নিয়ম করা হয়েছে, যাতে ব্যাংকগুলো পারিবারিক সম্পদে পরিণত হয়। মোদ্দা কথা, একদম সরকারি সাহায্যে আমাদের কষ্টের টাকা বিদেশের মাটিতে পাচার করা হয়েছে। আর সবচেয়ে বড় আইরনি হলো, এসব তথ্য আমরা এতদিন জানতেও পারি নাই। এসব ফ্রডরা শুধু যে টাকা আত্মসাৎ করে তা কিন্তু নয়, এই টাকা তারা লিটারেলি দেশের ইকোনমি সিস্টেমের বাইরে বের করে দেয়। এখানেও রয়েছে কালো টাকা সাদা করার একটা বিশাল লোভ। এত কোটি টাকা বিদেশে পাচার করতে চাইলে একটা রেকর্ড বা প্রমাণ তো দেখাতে হবে। আর এই কাজে তারা সাহায্য নেয় এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরকে। আমদানির নামে ওভার ইনভয়েসিং করে টাকাকে ডলারে কনভার্ট করা হয়, এরপর তা পাচার করা হয় সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই বা কানাডার মতো দেশগুলোতে। কানাডার বেগমপাড়ার কথা তো আমরা সবাই কম বেশি জানি। বাংলাদেশের দুর্নীতিবাজদের সেকেন্ড হোম হিসেবে গড়ে উঠেছে এই জায়গাটি। বেগমপাড়া নিয়েও খুব শীঘ্রই আমার একটা ডিটেইল ভিডিও আসছে, ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টপিকে ফিরি। এস আলম গত কয়েক দশকে দেশ থেকে টাকা পাচার করে সিঙ্গাপুরে হোটেল পর্যন্ত কিনে ফেলেছে। সালমানের বেক্সিমকো দেশের টাকা পাচার করে ইউরোপে বিনিয়োগ করেছে। ঠিক এভাবেই বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের নমিনেশনের 59% ছিল ঋণ খেলাপি। জানি না এরা কি করবে। আর এই সব লুটেরাদের কাজের ফলাফল হিসেবে দেশে দেখা যাচ্ছে তীব্র ডলার সংকট। এলসি গুলতে না পেরে অনেক ছোট ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাচ্ছেন। ডলারের দোহাই দিয়ে বাজারে জিনিসের দামও বাড়ছে হু হু করে, যা সরাসরি ইফেক্ট ফেলছে আমাদের মতো সাধারণ মানুষের ঘাড়ের উপর। দ্যাট মিনস ওরা আমাদের টাকা চুরি করে বিদেশে নিজেদের সম্পদের পাহাড় গড়ছে, আর এদিকে জুলুমের শিকার হওয়া আমরা ওদের চুরির মাসুল দিচ্ছি বেশি দামে চাল ডাল কিনে। এই হলো আমাদের অর্থনীতির হাল হাকিকত। জোশ না বিষয়টা? কয়েক দশকের এই লাগাতার শোষণের ফলে বাংলাদেশের ব্যাংকিং খাত এখন লাইফ সাপোর্টে। কৃষি ঋণ নিয়ে তা শোধ করতে না পারলে কৃষকের কোমরে দড়ি বাঁধা হয় ঠিকই, কিন্তু হাজার কোটি টাকা লুট করেও কেউ ভিআইপি লাউঞ্জে কফি খায়, আর তাদেরকে ছাড় ডাকতে ডাকতে নিজের জিভের জল শুকিয়ে ফেলে একদল চাটুকর। তাদের এইসব কাজে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমির 2টো লাইন মনে পড়ে যায়। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভবিষ্যৎ জন্য এইসব রাঘব বোয়ালদের হাতেই বন্দী। যুগের পর যুগ, সরকারের পর সরকার বদল হলেও বদলায়নি বাংলাদেশের মানুষের ভাগ্য। উন্নয়নশীল একটা দেশের কোমর ভেঙে নিতে যা যা করা দরকার তার সবই করেছে এসব লুটেরা। তাই যতদিন পর্যন্ত ব্যাংকার এবং রাজনৈতিক লুটেরাদের অশুভ আতাত না ভাঙবে, ততদিন পর্যন্ত এই রাষ্ট্রের কাছে আপনার আমার আমানত একদমই নিরাপদ নয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কোন টাইপের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন।